আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমাদের আজকে থেকে শুরু হয়েছে পাটিগণিতকে কন্ট্রোলে আনার মিশন। যারা পাটিগণিতে একদম জিরো লেভেলে আছেন, তারা যদি পাটিগণিতে ভালো করতে চান, আমাদের এখানে যে ক্লাসগুলো হবে এই পেজে নিয়মিত, আপনি এই ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে দেখবেন পাটিগণিতে আপনার একটা ভালো একটা অবস্থান হয়ে যাবে। ক্লিয়ার? আপনাদের উপস্থিতি যদি থাকে এবং আপনারা যদি নিয়মিত শেয়ার করে দেন, অর্থাৎ আমাদের পেজের রিচটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের এখানে নিয়মিতই ক্লাস হবে। ওকে, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ক্লিয়ার? তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন। আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্টে জানান প্লিজ। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে সবকিছু ঠিক আছে কিনা। পাটিগণিতের একদম শুরু থেকে আমরা শুরু করব, যাতে পাটিগণিত সাইজ হয়ে যায়, যে কোনো পরীক্ষায় আমরা পাটিগণিত ভালো করতে পারি। ওকে, তো শুরুতে একটু বলে রাখি যে আপনারা কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করে দিবেন। দেখেন কে কে আছেন আমাদের সাথে, একটু কমেন্ট চাই প্লিজ। আচ্ছা, পারভিন পপি, তারপরে আছেন কে? আচ্ছা, দেখেন সবাই, প্রথমে আমরা শিখব সংখ্যার পরিচিতি। সংখ্যার পরিচিতি মানে কি কি ধরনের সংখ্যা আছে এটা আমরা একটু জানবো। ম্যাথ করতে গেলে আমাদের এই সংখ্যার পরিচয় জানা খুবই প্রয়োজন। আপনি বিসিএস ব্যাংক ম্যাথ, তারপরে প্রাইমারি নিবন্ধন এসআই যে কোনো ম্যাথই আপনি করেন, এই সংখ্যার পরিচিতিটা আমাদের জানা খুব প্রয়োজন। যেমন সেটের ম্যাথ যখন করতে যাবেন তখন এরকম বলা থাকবে যে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন আপনি যদি এন এর পরিচয়টা না জানেন তাহলে আপনি সেটের ম্যাথ করতে পারবেন না। ব্যাংক ম্যাথে অনেক সময় এরকম বলা থাকবে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে প্রথমে আমরা শিখব সংখ্যার পরিচিতি। হাবিবা জান্নাত আছেন, আরিয়ান, ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন প্রথমে আমরা শিখব ন্যাচারাল নাম্বার। এন দিয়ে প্রকাশ করা হয় ন্যাচারাল নাম্বার, এন ন্যাচারাল। খুবই জরুরি ক্লাস, কাইন্ডলি শেয়ার করে রেখে দেন। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের বাংলা অর্থ কি? স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা। ওকে, তো আমাদের শুধু মনে রাখতে হবে যে ন্যাচারাল নাম্বারের ভিতরে কোন কোন ধরনের সংখ্যা থাকে, শুধু এগুলো আমাদের মনে রাখতে হবে। দেখেন এর নাম বলছে কি ন্যাচারাল, মানে গণনাকারী সংখ্যা। আপনি টেকনিক্যালি এভাবে মনে রাখতে পারেন যে আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে কিভাবে স্টার্ট করি। আমরা গণনা করতে কিন্তু যাকেই আপনি জিজ্ঞেস করবেন সেই কিন্তু গণনা 1 দিয়ে স্টার্ট করবে। সে গণনা করবে এভাবে 1 2 3 4 5 6 7 8, এভাবে গণনা শুরু করবে, ঠিক না? আপনি কাউকেই পাবেন না যে 0 দিয়ে গণনা শুরু করবে। আপনি কাউকেই পাবেন না যে নেগেটিভ সংখ্যা দিয়ে গণনা শুরু করবে। তাহলে গণনা শুরু করবে সবাই কি দিয়ে? নিশ্চয়ই 1 দিয়ে গণনা শুরু করবে। এই কারণে ন্যাচারাল নাম্বার হবে এই ধরনের সংখ্যা 1 2 3 4, এইভাবে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমাকে বলেন তো জীবনে কি আর ভুল হবে যে ন্যাচারাল নাম্বারের ভিতরে কোন কোন ধরনের সংখ্যা থাকবে? বলেন। তাহলে আমরা নিশ্চয়ই ন্যাচারাল নাম্বারটা
আজীবন মনে রাখতে পারবো। ন্যাচারাল নাম্বার কি? যেগুলো গণনার কাজে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। এরপরে পূর্ণ সংখ্যা, যাকে জেড দিয়ে প্রকাশ করা হয় অথবা আই দিয়ে প্রকাশ করা হয়। আইতে ইন্টিজার বোঝায়। ইন্টিজার, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো আমাদেরকে জানতে হবে যে পূর্ণ সংখ্যার ভিতরে কোন কোন ধরনের সংখ্যা থাকে, এটা আমাদের জানতে হবে। দেখেন নামে কি বলছে? পূর্ণ সংখ্যা। নামে বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কি? যে সংখ্যাগুলো ভাঙা না, যে সংখ্যাগুলো ভগ্নাংশ না, সেগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখেন নামের ভিতরেই লুকায়িত থাকে ও কি জিনিস। পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যাগুলো ভাঙা না, পূর্ণ। এখন আপনি ভাবেন, আপনি যদি লিখতে চান হাফ, হাফ কি পূর্ণ না এটা ভগ্নাংশ? নিশ্চয়ই এটা ভগ্নাংশ, তাহলে এটা পূর্ণ সংখ্যার ভিতরে আসবে না। ক্লিয়ার? তাহলে এটা বাদ। তাহলে পূর্ণ সংখ্যা কি কি? পূর্ণ সংখ্যা মানে দশমিক ছাড়া আপনি যাদেরকে লিখতে পারবেন তারাই হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি লিখি 1 2 3 4 এভাবে চলবে। আবার যদি লিখি -1 -2 -3 -4 এভাবে চলবে। আবার যদি লিখি 0, এই সব হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? তার মানে দশমিক ছাড়া আমরা যাদেরকে লিখতে পারবো তারাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আমি 0কে দশমিক ছাড়া লিখতে পারি, নেগেটিভ সংখ্যাগুলোকে দশমিক ছাড়া লিখতে পারি, পজিটিভ সংখ্যাগুলোকে দশমিক ছাড়া লিখতে পারি। এই কারণে এইগুলি হচ্ছে সব পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ন্যাচারাল নাম্বার আর পূর্ণ সংখ্যা নিশ্চয়ই বুঝতে পেরেছি। প্লিজ আমাকে একটু কমেন্টে জানান, কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি ইন্সপাইরেশন পাবো না। আমাকে একটু সবাই কমেন্টে জানান যে এত সময় যে আলোচনাটা হলো আপনারা সবাই ক্লিয়ার কিনা। প্লিজ একটু কমেন্টে জানান। দেখে মনে হয় পারবো, করতে গেলে আটকে যাই না। আরিয়ান, আরিয়ানের এখন বাসা কোথায়? আরিফ না? আরিয়ান? কাব্য রয়? ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে ন্যাচারাল নাম্বার গেল, এরপরে কি? পূর্ণ সংখ্যা। তারপরে আর কি কি সংখ্যা আছে? প্রাইম নাম্বার, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ফিবোনাচি সিকোয়েন্স, এটা একটু আমরা জানি। ফিবোনাচি সিকোয়েন্স, ফিবোনাচি সিকোয়েন্স এটা লাগে। ওকে, ফিবোনাচি একজন গণিতবিদের নাম। ফিবোনাচি সিকোয়েন্সের ভিতরে কোন কোন ধরনের সংখ্যা থাকবে এটা আমাদের জানতে হবে। সেটা হলো, মনে রাখবেন ফিবোনাচি সিকোয়েন্স 0 1 দিয়ে শুরু হবে। আমি আবারও বলছি, ফিবোনাচি সিকোয়েন্স বা ফিবোনাচি সংখ্যাগুলো 0 1 দিয়ে শুরু হবে, আর পরের সংখ্যাটা হবে আগের দুইটা সংখ্যার যোগফল। 0 আর 1 যদি যোগ করি তাহলে 1 হবে, 1 আর 1 যদি যোগ করি 2 হবে, 2 আর 1 যদি যোগ করি 3 হবে, 3 আর 2 যদি যোগ করি 5 হবে। এইভাবে চলবে। এটা হচ্ছে ফিবোনাচি নাম্বার। তাহলে আমরা কি মনে রাখবো? ফিবোনাচি নাম্বার স্টার্ট হবে 0 1 দিয়ে। এটা মনে রাখতে পারেন যে 0 1 দিয়ে স্টার্ট হবে। 0 1 দিয়ে স্টার্ট হবে। The next number will be the addition of first two numbers, previous two numbers. মানে পরের সংখ্যাটা আমরা পাবো আগের দুইটা সংখ্যা যোগ করে করে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বার গেল, পূর্ণ সংখ্যা গেল, ফিবোনাচি সিকোয়েন্স গেল। এবার আমরা শিখবো, আচ্ছা এরপরে আরেকটা বিষয় আমরা আসতে পারি। দেখেন এই যে ন্যাচারাল নাম্বার আমরা যে বলি 1 2 3 4 5, তাহলে এই ন্যাচারাল নাম্বারের ভিতরে কিন্তু জোড়ও আছে বিজোড়ও আছে, ঠিক না? জোড় বিজোড় আছে। তাহলে ন্যাচারাল নাম্বারের ভিতরে কি থাকবে? জোড় থাকবে, আবার বিজোড় সংখ্যাও থাকবে। আপনারা একটা বিষয় একটু মনে রাখবেন, এই জোড় বিজোড়ের জেনারেল ফর্মটা আমাদের একটু জানা উচিত। জেনারেল ফর্ম সবসময় মনে রাখবেন, জোড়ের জেনারেল ফর্ম হচ্ছে 2n। 2n, আপনি একটু ভাবেন তো, n এর ভ্যালু যাই হোক, আপনি যদি 2 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করেন সেটা কি সংখ্যা হবে? নিশ্চয়ই জোড় সংখ্যা হবে। আমি আবারও বলছি, 2 দিয়ে যে কোনো সংখ্যাকে যদি গুণ করেন সেটা কি সংখ্যা হবে? অবশ্যই জোড় সংখ্যা হবে। এই কারণে 2n হচ্ছে জোড়ের একটা সিম্বল। ওকে,
আপনি যে কোনো জোড়ের সাথে যদি এক যোগ করেন সেটা কি সংখ্যা হবে? নিশ্চয়ই বিজোড় সংখ্যা হবে। এই কারণে বিজোড়ের সিম্বল হচ্ছে 2n+1। 2n+1 এটি কি মনে রাখা যাবে? তাহলে জোড়ের সিম্বল কি? 2n, আর বিজোড়ের সিম্বল কি? 2n+1। আশা করছি ক্লিয়ার। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনাদের উপস্থিতি থাকলে এভাবে প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব রাত 10:30টায় পাটিগণিতে লাইভ ক্লাস নিতে, কারণ পাটিগণিতে ম্যাক্সিমামেরই একটা দুর্বলতা আছে। পাটিগণিতে আসলে একদম ভিতরে যদি প্রবেশ না করা যায়, প্রশ্নে যদি ডিরেকশন বোঝা না যায়, তাহলে কিন্তু পাটিগণিত সলভ করতে কষ্ট হবে। ওকে, এই কারণে খুব সাবধানে পাটিগণিতের ম্যাথগুলো করতে হয়। আর আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ম্যাথগুলোই করব। আপনাদের শুধু উপস্থিতি কামনা করছি। যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে বলছি যে নিয়মিত 10:30টা লাইভ ক্লাস হবে আপনাদের উপস্থিতি থাকলে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, সন্ধ্যা মালতী, কাইন্ডলি আমরা একটু শেয়ার করে দিই। আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। কাইন্ডলি একটু শেয়ার করে দিই। এবার আমরা তাহলে আমাকে একটু কমেন্টে জানান যে আমরা এত সময় যা শিখলাম এগুলো ওকে কিনা। জাস্ট ছোট্ট করে একটু ওকে লিখেন, তাহলেই তো হয়ে গেল। ছোট্ট করে একটু ওকে লিখেন, বা না বুঝলে কি কনফিউশন আছে সেটাও কমেন্টে জানাতে পারেন। কোনো কনফিউশন আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাই। আমার এই পেজটা আসলে দীর্ঘদিন রেস্ট্রিক্টেড ছিল, যার ফলে রিচটা একটু কমে গেছে। তো আপনাদের প্রত্যেকটা শেয়ার এই পেজের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আমরা এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় শিখব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা খুবই জরুরি, খুবই জরুরি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মৌলিক সংখ্যা থেকে। ওকে, ফার্স্টে আমরা জানার চেষ্টা করি যে মৌলিক সংখ্যাগুলো কি কি। প্রথম কথা হলো মৌলিক সংখ্যা ধনাত্মক সংখ্যা হবে। ধনাত্মক। আমরা জানি প্লাস যুক্ত যে সংখ্যা এরা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর মাইনাস যুক্ত যে সংখ্যা তারা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। রাইট? প্লাস যুক্ত যে সংখ্যা তারা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর মাইনাস যুক্ত যে সংখ্যা তারা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সবসময় কি হবে? ধনাত্মক হবে। এটা মনে রাখতে পারেন। মৌলিক সংখ্যা শুরু হবে শুরু হবে 2 দিয়ে, এটা মনে রাখতে পারেন। মৌলিক সংখ্যার উৎপাদক উৎপাদক হবে 2টি। কে কে? 1 আর সে নিজে। বিষয়টা ক্লিয়ার? মৌলিক সংখ্যার ব্যাপারে আমরা কি কি জানলাম? আচ্ছা, থ্যাংক ইউ। আরিয়ান 4টা গ্রুপে শেয়ার করেছেন, কর্ডিয়াল থ্যাঙ্কস। আচ্ছা, সন্ধ্যা মালতী না, লালমাটির স্টুডেন্ট। ওকে, তাহলে মৌলিক সংখ্যা কি বলছি? মৌলিক সংখ্যা ধনাত্মক হবে। মৌলিক সংখ্যা শুরু হবে 2 দিয়ে, আর উৎপাদক হবে 2টি, 1 এবং নিজে। মৌলিক সংখ্যাকে এভাবেও সংজ্ঞায়িত করা যায় যে যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? কি বলা যায়? তাহলে আমি সংখ্যাটা লিখে দিচ্ছি। যেসব সংখ্যাকে আপনারা চাইলে এভাবে লিখে নিতে পারেন, যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া। আমরা কিন্তু মৌলিক সংখ্যার একটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো একটু পরে। হ্যাঁ, যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারা
মৌলিক সংখ্যা। ক্লিয়ার? অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যার একটা পরিচয় পেয়ে গেলাম যে মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটা, বা মৌলিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এরাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে আমরা একটু লিখি। যেমন কি কি আছে মৌলিক সংখ্যা, যেমন 1 থেকে 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত আমরা 1 থেকে 100 পর্যন্ত শুধু সংখ্যাগুলো জানবো। ক্লিয়ার? কিন্তু উপরের সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়, কিভাবে জাস্টিফাই করতে হয়, সেই রুলটা আমরা শিখবো আজকে, যে কিভাবে জাস্টিফাই করতে হয়। ওকে? তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এটা আমরা জানি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, আচ্ছা এটা বাদ দিই, 83, 89, 97। ক্লিয়ার? তাহলে আমরা এটা মনে রাখতে পারি যে দেখেন 1 থেকে 10 পর্যন্ত কয়টা? 4টা। 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। 21 থেকে 30 পর্যন্ত 2টি। 31 থেকে 40 পর্যন্ত 2টি। 41 থেকে 50 পর্যন্ত 3টি। আমি চাই আপনাদের সংখ্যাগুলোই মুখস্থ থাকুক। তারপরে 51 থেকে 60 পর্যন্ত 2টি। 61 থেকে 70 পর্যন্ত 2টি। 71 থেকে 80 পর্যন্ত 3টি। তারপরে 81 থেকে 90 পর্যন্ত 2টি। 91 থেকে 100 পর্যন্ত 1টি। ক্লিয়ার? জিনিসটা কি বোঝা গেল? হ্যাঁ, আমরা যেটা শিখলাম এটা কি বোঝা গেল? কিন্তু আমরা কি শিখবো? আমরা শিখবো যে 100-র উপরের কোনো সংখ্যা যদি থাকে সেগুলোকে কিভাবে আমরা চিনবো। খুবই জরুরি। কিন্তু আমরা 100 পর্যন্ত সংখ্যা থাকলে কিন্তু মোটামুটি বুঝতে পারি, হ্যাঁ, যে কোনটা মৌলিক কোনটা যৌগিক হবে। কিন্তু 100-র উপরে যদি কোনো সংখ্যা থাকে সেটা কিন্তু বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলভ করব এটা শিখব। আচ্ছা, তাহলে আমি যদি প্রশ্ন করি যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কমেন্টে জানান তো সবাই। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা একটু কমেন্টে জানান প্লিজ। এক থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
আমাদের কিন্তু পাটিগণিত একদম ধারাবাহিকভাবেই চলবে। ওকে, জাস্ট আপনাদের উপস্থিতি থাকা দরকার। কমেন্টে জানান কয়টি হবে। ভুল হোক, ভুল হোক, কমেন্ট করবেন। শোনেন, ম্যাথে এক্সপার্ট ভুল না করে কেউ হয় না। ভুল করে করে আসলে ম্যাথে এক্সপার্ট হতে হয়, ঠিক না? আপনি ভুল করবেন না কিন্তু আপনি ম্যাথে এক্সপার্ট হবেন, এটা আসলে সম্ভব না। যত বেশি ভুল করবেন তত বেশি ম্যাথ শিখতে পারবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টি? দেখি আমরা, এই যে 1 থেকে 100 পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত, ঠিক না? 4 8 4 8, 8 8 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, তার মানে 15টি। কথা কি ক্লিয়ার? তাহলে 51 থেকে 100 পর্যন্ত হবে নিশ্চয়ই বাকি 10টি, যেহেতু টোটাল কয়টি আছে? 25টি আছে। এখন যদি প্রশ্ন হয় যে এটার অ্যান্সার করবেন সবাই, 3 থেকে ধরেন 81 পর্যন্ত, 3 থেকে 81 পর্যন্ত ছোট এবং বড় মৌলিকের সমষ্টি কত? এটা সবাই বের করেন। 3 থেকে 81 পর্যন্ত ছোট এবং বড় যে মৌলিক সংখ্যা আছে তার সমষ্টি কত? খুবই জরুরি ক্লাস, কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন বেশি বেশি। যারা পরবর্তীতে লাইভটি দেখবেন তাদেরকে বলছি যে এভাবে ধারাবাহিকভাবেই আমাদের পাটিগণিতের ক্লাস হবে রাত 10:30টায় ইনশাআল্লাহ। ওকে, আপনাদের উপস্থিত থাকলেই হবে, কারণ পাটিগণিতের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। সংখ্যা, লসাগু গসাগু, সুদ কষা, লাভ ক্ষতি, শতকরা, ভেনচিত্র, ওকে, তারপরে ঐকিক নিয়ম, অনেক টাইপের চ্যাপ্টার আছে। ট্রেনের ম্যাথ, দূরত্ব, নৌকা স্রোত। বলেন যোগফলটা কত হবে? কত হবে অ্যান্সার? 3 থেকে 81 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। আচ্ছা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি 5 না? 3 থেকে 81 এই রেঞ্জে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 5। আর 81-র আগে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা দেখেন এই যে 79, 79, ঠিক না? তাহলে আমি 3 আর 79 নিব না, আমি তো কয়টি বলি নাই এবার। গোলাম মোর্শেদ, আমি কিন্তু কয়টি বলি নাই, আমি যোগফলটা জানতে চেয়েছি। দেখেন এই কারণে না সংখ্যাগুলো আপনার মুখস্থ থাকতে ভালো, কারণ কয়টি দিয়ে আমরা এখন কি করব বলেন? সমষ্টি চেয়েছে। যদি প্রশ্নের ডিফারেন্স চাইতো তাহলে আমার সংখ্যা দুইটাই জানতে হতো। এই কারণে বুদ্ধিমানরা যেটা করবে সংখ্যাগুলো মুখস্থ করবে। কয়টি দিয়ে কিন্তু এখন প্রশ্ন ওইভাবে আসে না। ওকে,
তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 5 আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত? 79। তাহলে এর যোগফল হবে 84। ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন শিখব যে বড় বড় যদি মৌলিক সংখ্যা আসে সেই সংখ্যাগুলো কিভাবে আমরা জাস্টিফাই করব। ওকে, মৌলিক সংখ্যাগুলো চিনব কিভাবে। আরেকটা বিষয় একটু আমি বলে রাখি এখানে, মৌলিক ছাড়া যে সংখ্যা তারা হচ্ছে যৌগিক সংখ্যা, এই কথাটা একটু লিখে নেন। মৌলিক ছাড়া যে সংখ্যা তারা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক, যার ইংলিশ হচ্ছে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বারের এভাবে একটু লিখেন যে এর উৎপাদক দুইটির বেশি। কম্পোজিট নাম্বারের 3 থেকে বলা হয়, হ্যাঁ 3 থেকে 81 পর্যন্ত। ও ও আচ্ছা, আমি তো 3 কে বাদ দিয়ে হিসাব করছি। না না না, এখানে 3 নিতে হবে, সরি 5 না। 3 তো মৌলিক, আমি তো এটা ভুলেই গেছি। তাহলে আগের প্রশ্নটা 3 হবে। হ্যাঁ, 3 থেকে, 3 তো মৌলিক, সো 3 কে নিতে হবে। তাহলে 79 3 কত? 82। 82 হবে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, আমরা এবার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখব। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। তো আপনারা বাসায় নিজ দায়িত্বে মৌলিক সংখ্যাগুলো শিখে নেবেন 1 থেকে 100 পর্যন্ত। কারণ ঘুরে ফিরে যেভাবেই প্রশ্ন আসুক, আপনার যদি মৌলিক সংখ্যাগুলো জানা থাকে তাহলে আপনাকে আটকানোর আর সুযোগ নাই। ওকে, সংখ্যাগুলোই মুখস্থ করবেন। আচ্ছা, এখন আমরা কি শিখব? মৌলিক সংখ্যা চেনার উপায়। ওকে, প্লিজ, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবার আমরা শিখব। মৌলিক সংখ্যা চিনব কিভাবে? 100-র উপরে যদি কোনো সংখ্যা থাকে, সবাই একটু খেয়াল করি। ধরেন আপনাকে বলে দিল 111 একটা সংখ্যা, আপনাকে বলে দিল যে এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক। ভালো করে আমরা একটু বুঝে নেই। তো মৌলিক সংখ্যা চেনার জন্য আমাদের যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো নাম্বার 1, লিমিট খুঁজব। লিমিট খুবই ইফেক্টিভ পদ্ধতি। 100-র উপরের কোন সংখ্যা আমরা কিভাবে জানবো? 1 নম্বর কাজ হলো লিমিট খুঁজব। 2 নম্বর কাজ ভাগ করব। তাহলে ডিসিশনটা কিভাবে নিব? ভাগ করা গেলে যৌগিক, ভাগ করা গেলে যৌগিক, ভাগ করা না গেলে মৌলিক। আমরা বুঝতে পারবো, জাস্ট ওয়েট। কি বলছে কথা? মৌলিক সংখ্যা চেনার উপায়, ফার্স্টে আমরা লিমিট খুঁজবো। ওকে, ফার্স্টে আমরা লিমিট খুঁজবো, তারপর আমরা ভাগ করব। ভাগ যদি করা যায় তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা,
আর ভাগ যদি করা না যায় সেটা হবে মৌলিক সংখ্যা। দেখেন, সবাই একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, সবাই একটু বোঝার চেষ্টা করেন। আসলে ম্যাথের বিষয়টা হলো, দেখেন আপনি যদি জানেন তাহলে আপনি ম্যাথে স্ট্রং হয়ে যাবেন, আর আপনি যদি না জানেন আপনি ম্যাথে দুর্বল হয়ে যাবেন। স্ট্রং আর দুর্বল, এই যে যারা বলেন না যে আমি ম্যাথে দুর্বল, আপনি দুর্বল কেন? কারণ আপনি ইনফরমেশন গুলো জানেন না। তো ইনফরমেশন গুলো জেনে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনি স্ট্রং হয়ে যাবেন। এগুলো কঠিন কিছু না, শুধু আপনাকে একটু বুদ্ধিমত্তার সহিত সাহসিকতার সহিত এগিয়ে আসতে হবে। ওকে, তাহলে লিমিট খুঁজবো। লিমিটটা কি সবাই একটু শুনি আমরা। লিমিটটা হলো এমন কোন সংখ্যা যার স্কোয়ার করলে এর ছোট হয়। এমন কোন সংখ্যা যার স্কোয়ার করলে এর ছোট হয় বা বড় হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কি বলতে পারি 12-র স্কোয়ার 144, বা আমরা এভাবে ভাবতে পারি যে 111-র উপরের কোনো সংখ্যা নিব, মানে স্কোয়ার করে পাওয়া যায়। তাহলে 12-র স্কোয়ার কত? 144। 11-র স্কোয়ার কত? 121। 121। তাহলে 111-র উপরের সংখ্যা কত? 121। এই যে 121 পেয়েছি, তার মানে আমাদের লিমিট হচ্ছে 11। আমি আবারও বলছি, এমন একটা সংখ্যা নিব যার স্কোয়ার করে এর উপরের সংখ্যাটা আমরা পাবো। এমন একটা সংখ্যা নিব যার স্কোয়ার করে এর উপরের সংখ্যাটা পাবো। তাহলে 11-র স্কোয়ার কত? 121 পেয়েছি আমরা, তাহলে আমাদের লিমিট হবে 11। আচ্ছা, থ্যাংক ইউ আরিয়ান। তাহলে 11-র স্কোয়ার করলে 121 হয়। এখন আমরা যেটা দেখব, 11-র নিচে মৌলিক সংখ্যা কি কি আছে বা বিজোড় সংখ্যা কি কি আছে। দেখেন, 3, 5, 7, 9। আপনি 11-র নিচের বিজোড় সংখ্যাগুলো এরপরে লিখেন। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কাজ কি? 11-র স্কোয়ার করলে 121 হয়, তাহলে আমাদের লিমিট হবে 11। 11-এর নিচের বিজোড় সংখ্যাগুলো লিখবেন, 3, 5, 7, 9। এখন আপনি দেখেন এই সংখ্যাগুলো দিয়ে 111 ভাগ যায় কিনা। তো একটু মুখে মুখে যদি করতে পারেন তাহলে বেটার। 111-কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি কিনা একটু দেখি। 3 3-এ 9, থাকে 2, হাতে 1, 21, 3 7 21। এই যে ভাগ গেছে, ভাগ গেছে। দেখেন আমরা কিন্তু শিখছি যে যদি ভাগ করা যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা, এটা কিন্তু আমরা শিখছি। যদি ভাগ করা যায় সেটা যৌগিক সংখ্যা, যেহেতু ভাগ করা গেছে তাহলে 111 এটা হবে যৌগিক সংখ্যা। আমাকে বলেন তো বিষয়টা ক্লিয়ার কিনা। আপনি যখন বুঝতে পারবেন আর একটু এক্সপার্ট হবেন, একসময় দেখবেন মুখে মুখে অনেক দ্রুত, মানে এই সিস্টেমে আপনি ফলো করবেন কিন্তু অ্যান্সারটা দেখবেন কত দ্রুত চলে আসে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা লিমিট খুঁজবো যে এমন কোন সংখ্যা যার স্কোয়ার করলে এর উপরের সংখ্যাটা হয়, এই আমরা লিমিটটা খুঁজবো। ওকে, আর তারপরে ওর নিচের যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে আমরা ভাগ করতে থাকবো। এক সময় দেখবেন আপনার লিমিটও খুঁজতে হবে না, আপনি সরাসরি ভাগ করা স্টার্ট করে দেন, লিমিটও খুঁজতে হবে না। যেমন ধরেন 111 কেউ আপনাকে দিয়ে বললো যে এটা মৌলিক না যৌগিক, তো আপনি 3 দিয়ে একটু ভাগ শুরু করেন। 3 দিয়ে যখন শুরু করবেন দেখেন ভাগ তো যায়, সাথে সাথে আপনি বলে দিবেন এটা যৌগিক সংখ্যা, তাহলে আমার তো লিমিট খোঁজার আর প্রয়োজন হচ্ছে না। ওকে, আমাকে একটু কমেন্টে জানান যে আমরা এই প্রসেসটা বুঝতে পারলাম কিনা। তাহলে আমাকে বলেন তো প্লিজ,
আমরা যেটা আমরা এটা বুঝতে পারলাম কিনা, কারণ এই টাইপের আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব, তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো হবে। সবাই একটু কমেন্টে জানান যে এটা ক্লিয়ার কিনা প্লিজ, বা আমরা রুলটা বুঝতে পারলাম কিনা। আচ্ছা, এরপর আমরা দেখি আর একটা সংখ্যা কি, সেটা ধরেন 139। ভালো করে একটু বুঝে নিই আমরা। 139 জানতে চাইলো যে এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা, প্লিজ ভালো করে একটু বুঝে নিই। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ দেখেন, সবাই খেয়াল করেন, কেউ লিখেন না। দেখেন 12-র স্কোয়ার কত? 144। ফার্স্ট কাজ, 12-র স্কোয়ার কত? 144। তাহলে আমাদের লিমিট হচ্ছে এই যে 12, এটা হচ্ছে আমাদের লিমিট। আচ্ছা, 12-র নিচে কি কি সংখ্যা আছে? 3, 5, 7, 9। 12-র নিচে এই 4টা বিজোড় সংখ্যা আছে, ও 11 আছে, 5টা বিজোড় সংখ্যা আছে। এখন আপনি একটু মুখে মুখে ভাগ করবেন, তাহলে না দ্রুত হয়ে যাবে। আমি বোঝানোর জন্য করে করে দেখাচ্ছি, আপনি পরীক্ষার সময় তো মুখে মুখে করবেন, তাহলে খুব দ্রুত অ্যান্সার করতে পারবেন। 3 দিয়ে যাবে, 3 4 12, 1 19 যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, 11 দিয়েও তো যাবে না, কোনো সংখ্যা দিয়েই তো যায় না। 3 দিয়ে যায় না, আপনি মনে মনে ভাগ দিয়ে দেখেন, 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না। তো 11-র উপরে আর কোনো সংখ্যা আমার যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার লিমিট পেয়ে গেছি 12 পর্যন্ত। ওকে, তাহলে 139 কি সংখ্যা? নিশ্চয়ই মৌলিক সংখ্যা। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা সংখ্যা দেখি, তাহলে এটা আশা করি ক্লিয়ার। দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের সময়টা কমে যাচ্ছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে 237, 237, প্রশ্ন হচ্ছে সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক। দেখেন 15-র স্কোয়ার কত? 225। কাছাকাছি ছোট হোক সেটাও সমস্যা না। 15-র স্কোয়ার কত? 225, তার মানে আমাদের লিমিট হচ্ছে 15। 15-র নিচের বিজোড় সংখ্যা কি কি আছে? 3, 5, 7, 9, 11, 13, 15। আচ্ছা, 15 দরকার নেই। 15 দরকার নেই, ওকে। এখন মনে মনে একটু ক্যালকুলেশনটা করেন, 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে 3, 3 7 21, থাকে 2 27, 3 9 27, দেখেন 3 দিয়ে যায় কিনা। 2 3 7, 3 7 কত? 21, থাকে 2, 7 নিয়ে আসি, 3 9 27। ভাগ যদি যায়, আর টেনশন করার কিছু নাই, আর কোনো সংখ্যা দিয়ে আপনার চেক করার দরকার নাই। যদি ভাগ যায় চোখ বন্ধ করে বলবেন যৌগিক সংখ্যা, তাহলে 237 যৌগিক সংখ্যা। খুবই ইফেক্টিভ ট্রিক। আপনার এই ট্রিক ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই স্বয়ংসম্পূর্ণ যেখানে মৌলিক সংখ্যা বের করা যাবে। কথা কি ক্লিয়ার? তো আমি আপনাদেরকে একটা সংখ্যা দিব, এবার আপনারা একটু চেক করবেন। আচ্ছা, এটা কি ক্লিয়ার? একটু কমেন্টে জানান এটা ক্লিয়ার কিনা, অন্তত সি তো লিখেন ক্লিয়ার।
আপনারা চেক করেন আহ, একটা সংখ্যা 879, সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক? সবাই চেক করেন। 879। জাহিদুল ইসলাম সুজন। আচ্ছা, থ্যাংক ইউ। জামানাল মাহমুদ। 879 এই সংখ্যাটা মৌলিক না যৌগিক? দেখেন, আপনি আসলে আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন দ্রুতই আপনি অ্যান্সার করতে পারবেন। আমরা কিন্তু একটা রুল জানি যে কোনো সময় যদি দেখি অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। খেয়াল করেন, এখানে যে 3টা ডিজিট আছে, 9 আর 7 কত? 16, 16 আর 8 কত? 24। আবারও বলছি, 9 আর 7 কত? 16, 16 আর 8 কত? 24। আচ্ছা, 24 কি 3 দিয়ে ভাগ করলে মিলে না? 24 যেহেতু 3 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। তাহলে পুরো সংখ্যাটাই যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই কি হবে? যৌগিক সংখ্যা হবে। কারণ আমরা জানি ভাগ করে যদি মিলে যায় তাহলে যৌগিক সংখ্যা হবে। তার মানে খেয়াল করেন, আপনার কিন্তু এখানে লিমিট খোঁজারই প্রয়োজন হচ্ছে না, ঠিক না? তার মানে আপনি যখন এক্সপার্ট হবেন আস্তে আস্তে দেখবেন আপনি ম্যাজিকের গতিতে কাজ করবেন, ঠিক না? তাহলে আমরা কি কি রুলটা শিখলাম ওই কথাটা একটু লিখে নিতে পারেন, যে অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, মানে 3 দিয়ে ভাগ করলে মিলে গেলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। ঠিক আছে? তো এই সমস্ত ছোট ছোট ট্রিক জানলে অনেক ক্ষেত্রে আমরা সুবিধা পাবো। তাহলে আমাদের দেখেন লিমিট বের করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। যেমন আমি যদি বলি, আপনারা সবাই এবার আওয়াজ করে বলবেন অ্যান্সার কি হবে। যদি আমি বলি 1023, সংখ্যাটা কি মৌলিক না যৌগিক? 1023 সংখ্যাটা কি মৌলিক না যৌগিক? সবাই একটু কমেন্টে জানান। খুবই জরুরি ক্লাস, যারা নতুন দেখছেন কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আমি চাই আপনাদের গণিতের ভয়টা কেটে যাক, আপনারা নিয়মিত লাইভ ক্লাসগুলো করবেন। এই লাইভ ক্লাসগুলো করলে আশা করছি আপনার উইকনেস কেটে যাবে। আপনাদের উপস্থিতি থাকলে প্রতিদিন রাত 10:30টায় ইনশাল্লাহ লাইভে আসবো। এভাবে খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে শিখবো আমরা ইনশাল্লাহ। যদি সম্ভব হয় আপনারা শেয়ার করে দিবেন এবং মেনশন করবেন আপনাদের ফ্রেন্ডদের যে এখানে নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে, ক্লাসগুলো করো, উপকার হবে। তাহলে সবাই বলেন কি আসছে। হ্যাঁ, জাহিদুল ইসলাম সুজন লিখছেন যৌগিক সংখ্যা, গোলাম মুর্শিদ লিখছেন যৌগিক সংখ্যা। এটা যৌগিক সংখ্যা কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 5, 5 আর 1 যোগ করলে 6 হয়। 6, 6 যেহেতু 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, সো এটা যৌগিক সংখ্যা। কয়েক সেকেন্ডেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। এই সমস্ত ট্রিকি প্রশ্ন যখনই আসবে আমরা ছক্কা পিটাবো, ঠিক না? ছক্কা পিটাবো। আচ্ছা, আচ্ছা, এবার আমরা শিখবো, ধরেন 137 সংখ্যাটা মৌলিক না যৌগিক? সবাই বের করেন, 137 সংখ্যাটা মৌলিক না যৌগিক?
এবার কিন্তু 3 দিয়ে ভাগ করলে মিলে না, ঠিক না? তাহলে আমরা এখন লিমিটে চলে যাই। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে পাবো দেখেন, এবার আমরা একটা লিমিট খুঁজবো। 12 স্কোয়ার কত? 144। ওকে, 12 স্কোয়ার আমরা পেলাম 144, তাহলে আমাদের লিমিট হচ্ছে 12। 12 এর নিচে বিজোড় সংখ্যা কি কি? 3, 5, 7, 9, 11। 3, 5, 7, 9, 11। ওকে, এটা ছাড়া আপনি বোঝার কোনো ওয়ে নাই। এখন একটু মনে মনে ভাবেন 3 দিয়ে ভাগ যাবে কিনা। 3 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে তো যাবেই না, 7 দিয়ে যাবে কিনা একটু দেখেন তো। 7 একে 7 থাকে 6, ভাগশেষ 67 যাবে না। 9 দিয়ে যাবে না, কারণ 9 দিয়ে যদি যেতে হয় অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে 9 দিয়ে যেতে হয়। 9 এর ভাগ আর 3 এর ভাগ একই টাইপের। 11 দিয়ে যাবে না। তাহলে একটু ভাবেন, কোন সংখ্যা দিয়েই গেল না, কোন সংখ্যা দিয়েই গেল না, তাহলে এটা কি সংখ্যা? অবশ্যই মৌলিক সংখ্যা। খুব ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু এভাবে আমরা মৌলিক আর যৌগিক সংখ্যাগুলো শিখতে পারি। ক্লিয়ার? খুবই জরুরি, যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে রেখে দেন, কারণ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে কিন্তু ঘুরে ফিরে। আমরা যদি ছোট্ট একটা রুল না জানি তাহলে পরীক্ষায় ভুল করে ফেলবো, আর পরীক্ষায় ভুল করা মানেই 1 নাম্বার মিস করা, ঠিক না? এজন্য নিজের যোগ্যতা বাড়াতে আমরা এই ক্লাসটা শেয়ার করে রেখে দিব। আচ্ছা, এবার একটা চেক করেন যে এই সংখ্যাটা কি হবে। 1, ধরেন আমি বললাম 1, 5, এই সংখ্যাটা 1, 1, 5, 3, 4, 1। বিশাল একটা সংখ্যা দিয়েছি, দেখুন বিশাল একটা সংখ্যা। বলেন এই সংখ্যাটা মৌলিক না যৌগিক? বিশাল একটা সংখ্যা। সবাই বলেন এই সংখ্যাটা মৌলিক নাকি যৌগিক? প্রশ্ন, মৌলিক না যৌগিক? কি হবে? এখন বলেন বুদ্ধিমানের কাজ কি হবে? লিমিট খোঁজা। হ্যাঁ, এটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ হবে না লিমিট খোঁজা, কারণ লিমিট খুঁজতে গেলে আপনি তো শহীদ হয়ে যাবেন, ঠিক না? জাহিদুল ইসলাম সুজন, থ্যাংক ইউ। তাহলে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে আপনাকে অবশ্যই ট্রিকি হতে হবে, নাহলে অ্যান্সার করতে কষ্ট হবে। ওকে, ট্রিকি না হলে আমরা কিন্তু হারিয়ে যাব। দেখবেন মানে যুদ্ধের ময়দানে আমাদের টিকে থাকতে কষ্ট হবে, আমরা যদি একটু এক্সট্রা অর্ডিনারি না হই টিকে থাকা যাবে না। তাহলে বিশাল একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এটা মৌলিক না যৌগিক সংখ্যা? নিশ্চয়ই আপনারা কমেন্ট করেছেন যৌগিক সংখ্যা। দেখেন অঙ্কগুলো আমরা যদি যোগ করি, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 1 14, 14 আর 1 15, আমরা যোগফল পেয়েছি 15। যেহেতু 15 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর আমরা জানি ভাগ করে যদি মিলে যায় তাহলে সেটা কি সংখ্যা? অবশ্যই যৌগিক সংখ্যা। ওকে, তাহলে প্রশ্নের অ্যান্সার হবে যৌগিক সংখ্যা। আশা করি ক্লিয়ার।
তো আমরা আজকে সংখ্যা, এরপরে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই টাইপের কিছু সংখ্যা শিখলাম। ওকে, আমরা আগামীকাল ইনশাআল্লাহ আবার আমরা সবাই একসাথে হব, ক্লাসটা করব ইনশাআল্লাহ। যেহেতু রেস্ট্রিক্টেড পেজ ছিল, একটু রিচটা কমে গেছে, তো আপনাদের সহযোগিতা দরকার। হ্যাঁ, লাইক কমেন্ট করবেন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা মূলদ অমূলদ সংখ্যা বা যে কোনো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্লাসটা যদি একটু ভালো লেগে থাকে ফ্রেন্ডদের মেনশন করে দিবেন। ওকে, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।